প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি আজকে একটা খুশির খবর বলবো। খুশির খবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন আশাবাদী আমি এখন আশাবাদী, যে বাংলাদেশের সামনের নির্বাচনে 2026 সালের এপ্রিল মাসে অথবা অক্টোবর মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের ইসলামী মনা দলগুলো এবং ছাত্রদের দলগুলো জয়লাভ করবে। আমি আশাবাদী। আমি কেন আশাবাদী? আমি সেই কারণগুলো আজকে বলবো। তবে তবে আমি সেগুলো আপনাদের সামনে আনার আগেই বিএনপির বিএনপির একজন নেতার সম্বন্ধে একটু বলবো, এবং আমি তার একটা কথা খুবই পছন্দ করেছি। নেতা হচ্ছেন জনাব রিজভী সাহেব, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাহেব। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, ভারত কখনোই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখে না। অত্যন্ত সত্য কথা। তিনি একটা অত্যন্ত সত্য কথা আমাদের সাথে শেয়ার করেছেন। জনাব রিজভী সাহেব, আপনাকে আন্তরিক ধন্যবাদ এই সত্য কথাটা বলার জন্য। আর ভারতের এই চরিত্রের জন্যই ভারত কারো বন্ধু থাকতেছে না। ভারত সবাইকে শত্রু করে নিচ্ছে ভারতের এই চরিত্রের জন্যই। ধন্যবাদ রিজভী সাহেব সুন্দর কথাটা বলার জন্য। আমি ছাত্র দলের একজন নেতার এই সম্পর্কে একটা কথা সেটাও বলবো আপনাদেরকে। সেটা হচ্ছেন আমাদের ছাত্র দলের সার্জিস সাহেব বলেছেন, উনি সমর্থন করেছেন রিজভী সাহেবের বক্তব্যকে। সার্জিস সাহেব সমর্থন করেছেন। ধন্যবাদ সার্জিস সাহেব, রিজভী সাহেবের এই সুন্দর বক্তব্যকে সমর্থন করার জন্য। আমরা তো সবাই বাংলাদেশি। রিজভী সাহেব বিএনপির নেতা হলেও উনিও তো বাংলাদেশি, আপনিও বাংলাদেশি। যখন রিজভী সাহেব একটা সত্য কথা বলবেন, আমরা তখন ভুলে যাব যে উনি বিএনপি করেন। আমি তখন তাকে একজন সত্যবাদী নেতা হিসাবে দেখব। আপনিও তাই করেছেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি রাজনীতির ঊর্ধ্বে যে রিজভী সাহেবের বক্তব্যকে সমর্থন করেছেন। ওকে, এবার আসি আমি আমাদের আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে। সাম্প্রতিককালে আমি একটা সুন্দর রাজনৈতিক আবহাওয়া দেখতেছি। সুন্দর রাজনৈতিক আবহাওয়াটা কি? সেটা হচ্ছে আমাদের যেই ইসলামপন্থী দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো আমি এখন জানতে পেরেছি বাংলাদেশে 70টা 70টা ইসলামপন্থী দল আছে, এবং তার মধ্যে 11টা দল নিবন্ধিত 11টা দল নিবন্ধিত। এই 11টা দলের মধ্যে ছোট দল আছে, বড় দল আছে। তবে বড় দলের 5টা দল ইতিমধ্যেই একত্রিত হয়েছেন। ইতিমধ্যেই তারা এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন
তারা একসঙ্গে ইলেকশন করবেন, এক বাক্স দেবেন, যাতে বাংলার জনসাধারণ বিভ্রান্ত না হয়। বাংলার জনসাধারণ বিভ্রান্ত না হয়, বাংলার জনসাধারণ দেখতে পারে যে এটা হচ্ছে ইসলামী দল আর এটা হচ্ছে বিএনপি দল, যাতে বাংলার জনসাধারণ দুটা দলকেই বুঝতে পারে কে কোন দলের প্রার্থী এবং তারা যাকে পছন্দ করে তাকে ভোট দিতে পারে। কথা হচ্ছে ভোটটা হচ্ছে আমাদের পবিত্র পবিত্র নাগরিক অধিকার। আমরা অনেক সময় এই ভোটের মর্যাদা বুঝি না। আমরা 10, 15, 20 দিন বিরিয়ানি খেয়ে 2, 4, 5,000 টাকা ঘুষ নিয়ে আমাদের ভোটটা বিক্রি করে দেই। আর সেটা করি বলেই শেখ হাসিনার মতো স্বৈরাচার হতে পারছে এই দেশে। শেখ হাসিনার মতো স্বৈরাচার এই দেশে আসছে, যারা 72 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার করে দিয়েছে বিদেশে, যারা 50,000 বাংলাদেশিকে হত্যা করেছে, 50,000 বাংলাদেশিকে হত্যা করেছে, যারা বাংলাদেশে 800 আয়নাঘর করেছিল, আরো হয়তো আছে, এই পর্যন্ত 800 আয়নাঘরের কথা শোনা গেছে। এবং সেখানে তারা দুর্বিসহ বলা যায় না এত অত্যাচার করছে মানুষের উপরে, এইভাবে মানুষকে খুন করেছে, এটা শুনলেও গা শিউরে ওঠে। তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিল কেন? আমাদের দোষে, আমাদের দোষে। কারণ আমরা আমাদের ভোটের অধিকার আদায় করে নেই নাই। আমরা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আমরা তখন ক্যান্ডিডেটের বিরিয়ানি খেয়েছি, ক্যান্ডিডেট থেকে ঘুষ নিয়েছি, তাদেরকে ভোট দিয়েছি, তার মানে তাদের কাছে ভোট বিক্রি করে দিয়েছি। তাহলে তো তারা আমাদের জন্য কাজ করবে না। যদি কেউ 200, 300, 400 কোটি টাকা খরচ করে ইলেকশনে জিতে, তাহলে সে তো জেতাটাকে কিনে নিয়েছে। অর্থাৎ সে আপনার জন্য আমার জন্য কাজ করবে কেন? কাজ করবে না। এবং তারা কাজ করে নাই, যা করেছে আমাদের বিরোধিতা করেছে। আর তারা যেহেতু সবাই শেখ হাসিনার দলের লোক, শেখ হাসিনা যা খুশি তা করেছে, শেখ হাসিনা যা খুশি তা করেছে। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, যেই দেশে শতকরা 92 জন মুসলমান, সেই দেশে শেখ হাসিনা কোন সাহসে তার বাবা মুজিবুর রহমানের 10,000 মূর্তি তৈরি করেছিল 4,000 কোটি টাকা খরচ করে। 4,000 কোটি টাকা সরকারি টাকা খরচ করে, আপনার আমার টাকা খরচ করে 10,000 মূর্তি বানিয়েছিল। শেখ হাসিনা এদেশে মূর্তির পূজা শুরু করেছিল। তার বাবা শেখ মুজিবের পায়ের কাছে মানুষ ফুল দিয়ে প্রণাম করত। শেখ হাসিনা এই দেশে মূর্তির পূজা শুরু করেছিল। যাই হোক, আমি খুশি যে 5ই আগস্টের পরে মূর্তিগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আমি তাতে খুশি। অনেকেই হয়তো মনে কষ্ট পেয়েছেন, কারো হয়তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু আমি খুশি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ একমাত্র এখন ইসলামী মনা রাজনৈতিক দলগুলোর উপরে এবং আমাদের ছাত্র শ্রমিক জনতার দলগুলোর উপরে। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আজকেও বলবো, আমি চাই বাংলাদেশে ইসলামপন্থী ইসলামী মনা দলগুলো এক হবেন এবং ছাত্র শ্রমিক জনতার যে 3-4টে দল আছে তারাও ইসলামী মনা দলগুলোর সঙ্গে এক হবেন, একটা শক্তি একটা শক্তি সঞ্চয় করবেন। তারা 2026 সালে যে ইলেকশন হবে, সেই ইলেকশনে তারা
একযোগে কারো সাথে কারো প্রতিযোগিতা না করে একযোগে শুধু বিএনপির সাথে প্রতিযোগিতা করে ইলেকশন করবেন এবং তারা যেন শতকরা ৭৫% আসনে জয়ী হন। শতকরা ৭৫% আসনে যেন জয়ী হন। কেন? কারণ তাদেরকে শাসনতন্ত্র পরিবর্তন করতে হবে। শাসনতন্ত্র পরিবর্তন করতে হলে ২/৩ আসন থাকতে হয়। এরপরও কিছু এদিক ওদিক হবে। শতকরা ৭৫% আসনে যদি ইসলামী দল এবং ছাত্র দল জয়ী হয়, তাহলে তারা যা খুশি তাই করতে পারবেন। তারা যদি চান, ইউনূস সাহেবকে যদি রাজি করাতে পারেন, তারা ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে পারবেন। ডক্টর ইউনূস সাহেব সম্বন্ধে আমি আর কি বলবো, অনেক বলেছি। আমাদের ভাগ্য, আল্লাহ ডক্টর ইউনূসের মতো একজন লোককে আমাদের দেশের প্রধান বানিয়ে দিয়েছেন। আমি জানি না আমরা তাকে ধরে রাখতে পারবো কিনা। উনি হয়তো চলে যাবেন, আমরা তাকে ধরে রাখতে পারবো কিনা আমি জানি না। কিন্তু আমাদের উচিত যে কোনো মূল্যে হাতে পায়ে ধরে হলেও ডক্টর ইউনূসকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে কয়েক বছর রাখা। যাই হোক, ছাত্র শ্রমিক জনতা একত্রিত হয়ে এবং ইসলামী দলগুলো একত্রিত হয়ে যদি একযোগে চেষ্টা করেন, তারা যদি শতকরা ৭৫% আসন জয়ী হতে পারেন, তাহলে তারা ডক্টর ইউনূসকে হয়তো রাখতে পারবেন। আমি ভিডিও খুব লম্বা করব না। আমি দুজন ব্যক্তির ছবি দেখাবো আপনাদের। আপনারা চেনেন এই ভদ্রলোককে। ইনি হচ্ছেন মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব, চরমনার পীর সাহেব। চরমনার পীর সাহেব কয়েকটা দলের সাথে মিলিত হয়ে ঘোষণা দিয়েছেন যে তারা একত্রিত হয়েছেন। আমি আরেক ভদ্রলোকের ছবি দেখাবো, আমি তার নাম জানি না। উনি খুব সুন্দর কথা বলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই তার সুন্দর কথার জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আশাবাদী ইসলামী দলগুলো এক হবে, ইসলামী দলগুলো এক হবে। আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ সবসময় নিয়ে আসি, সেটা হচ্ছে যে আমরা ভোটের আগে কি চাই, আমরা বাংলাদেশে কি চাই, বাংলাদেশ ভোটের জন্য কখন সত্যি রেডি হবে। আমরা চাই সংস্কার, সকল প্রয়োজনীয় সংস্কার হতে হবে। শেখ হাসিনার মতো নতুন কোনো রাজনৈতিক দল যেন বাংলাদেশের ফেসিবাদী করতে না পারে, একনায়ক হতে না পারে, আবার যে বাংলাদেশের উপরে স্টিম রোলার না চালাতে পারে, ভারতের সাথে যোগসাজশে বাংলাদেশকে বিক্রি করে দিতে না পারে, সেই জন্য প্রয়োজনীয় সংস্কার হতে হবে। সংস্কার আমাদের অত্যন্ত দরকার। সংস্কার ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয়, যে দলই ক্ষমতা পাবে তারাই আলটিমেটলি ফ্যাসিস্ট হবে। সংস্কার হতেই হবে, আইনে বাধা থাকতে হবে তারা যেন ফ্যাসিস্ট হতে না পারে। সেটাই হচ্ছে সংস্কার, আইনে বাধা থাকতে হবে। আমরা আর কি চাই? আমরা প্রবাসীদের ভোটের অধিকার চাই, প্রবাসীদের ভোটের অধিকার চাই। একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রায় ১.৫ কোটি প্রবাসী বিদেশে কাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে ওনারা বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আর বাংলাদেশ তাদের সেই বৈদেশিক মুদ্রা দিয়েই এখন চলছে। যেই বাংলাদেশ প্রবাসীদের বৈদেশিক মুদ্রা দিয়ে চলতেছে, সেই বাংলাদেশ গত ৫৩ বছরে প্রবাসীদের ভোটের অধিকার দেয় নাই। সব সরকারি প্রবাসীদের সামনে মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু তাদেরকে ভোটের অধিকার দেয় নাই। এবার এবার আমাদের জামাতে ইসলামের আমির সাহেব বলেছেন
উনি চান প্রবাসীদের ভোটের অধিকার সুরক্ষিত করতে। আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না চাই প্রবাসীদের ভোটাধিকার সংরক্ষিত করতে এবং নিশ্চিন্ত করতে, যাতে প্রবাসীরা ভোট দিতে পারেন। আমি নিজেও একজন প্রবাসী। আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি ১৯৯০ সালে আমেরিকায় এসেছি। ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমিও প্রবাসী। আমি চাই প্রবাসীদের ভোটাধিকার যেন থাকে, প্রবাসীরা যেন ভোট দিতে পারে। এবং আমার দাবি, প্রবাসীদের ভোটাধিকার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইলেকশন হইতে পারবে না। আমি এর আগে একটু শক্ত করে বলেছি, আমি আজকে কোনো শক্ত কথা বলবো না। আমি চাই বাংলাদেশ সরকার যেন প্রবাসীদের ভোট নিশ্চিন্ত করেন ইলেকশন হওয়ার আগে। নির্বাচন কমিশন বলেছে প্রবাসীদের ভোটাধিকার থাকবে, কিন্তু আবার বলেছে যে তারা প্রস্তুত নয়। বিভিন্নভাবে খবর নিয়ে আমি দেখেছি যে নির্বাচন কমিশন আরো 18 মাস সময় চায়। আরো 18 মাস সময় তাদের লাগবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিন্ত করতে। সেটা যদি সত্যি হয়, তাহলে তো 2026 সালের এপ্রিল মাসে ইলেকশন হতে পারবে না। কারণ 2026 সালের এপ্রিল মাসে তো 18 মাস হবে না। 18 মাস হইতে হইতে 2026 সালের নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই থাকতে হবে ভোটের আগে। যদি নির্বাচন কমিশন এর মধ্যে এপ্রিল মাসের মধ্যে 2026-এর এপ্রিল মাসের মধ্যে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে না পারেন, তাহলে আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি দয়া করে ইলেকশনের তারিখ পিছিয়ে দেন। প্রবাসীদের ভোটাধিকার অবশ্যই থাকতে হবে। প্রবাসীদের ভোট ছাড়া আমরা ভোট হতে দেব না। প্রবাসীদের ভোট ছাড়া আমরা ভোট হতে দেব না। আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি। আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাদের সবাইকে বলতেছি, প্রবাসীদের ভোটের অধিকার ছাড়া আমরা ভোট হতে দেব না। ভোট হতে দেব না। আমাদের আরেকটা কি দাবি? সেটা হচ্ছে খনিদের এবং যারা সম্পদ পাচার করেছে, বাংলাদেশের সম্পদ। বাংলাদেশে কত সম্পদ পাচার করেছে? ৩২ লক্ষ কোটি টাকা। ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশকে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়ে শেখ হাসিনা পালাইছে। বাংলাদেশকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে দিয়ে। আপনাদের মনে আছে 10 মাস আগে শেখ হাসিনা যখন চলে যায়, বাংলাদেশে কোনো ব্যাংকে টাকা ছিল না। ব্যাংকে মানুষ যে কান্নাকাটি করছে, ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংক টাকা দিতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেবকে অত্যন্ত ধন্যবাদ। তিনি সেই অবস্থার তিনি ঠিক করে ফেলেছেন। এখন আর ব্যাংকের সেই অসুবিধা নাই। ডক্টর ইউনূস সাহেবকে তার জন্য ধন্যবাদ। যাই হোক, এই যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা, তার দোসররা বাংলাদেশের সবকিছুই লুট করে নিয়ে গেছে। সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়ে গেছে। সেই লুটের এবং সেই খুনির শেখ হাসিনা ৬০,০০০ লোক খুন করেছে। মাত্র ২ মাসে ২,০০০ লোক খুন করেছে, ৫০,০০০ লোককে আহত করেছে। কোরআনের পাখিদেরকে শাপলা চত্বরে কত যে খুন করেছে আল্লাহ জানেন। যাই হোক, আমরা সেই খুনের বিচার চাই এবং সেই সম্পদ পাচারকারীদের বিচার চাই ইলেকশনের আগে। তার আগে ইলেকশন হবে না। আর কি করতে হবে? সবাই যাতে ইলেকশনে সমান সুযোগ সুবিধা পায়, সেই জন্য ইলেকশনের উপযোগী করতে হবে দেশটাকে। বৈষম্যহীন ভোটের ব্যবস্থা করতে হবে। সমতল ভোটের মাঠ করতে হবে, যাতে মাঠটা যদি সমান থাকে, তাহলে না সব প্লেয়াররা ঠিকমতো খেলতে পারে। কিন্তু বাংলাদেশে ভোটের মাঠটা সমান না। বাংলাদেশে এক পক্ষকে পুলিশ সাহায্য করে, অন্য পক্ষকে দমন করে, ভোট দিতে দেয় না। ভোটের মাঠটাকে সমান করতে হবে।
বৈষম্যহীন ভোটের ব্যবস্থা করতে হবে। তা না হলে ইলেকশন হওয়াটা একটা আই ওয়াশ হয়ে যাবে। একটা চোখ দেখানো, একটা লোক দেখানো হয়ে যাবে। সেটা কোনো ইলেকশন হবে না। ভোটের ব্যবস্থা সুষ্ঠু করতে হবে। সমতল ভোটের মাঠ, খেলার মাঠ করতে হবে। আমাদের এই ৪ টা দাবি আশা করি সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার, যাকে আমি অত্যন্ত সম্মান করি, অত্যন্ত ভালোবাসি এবং আমি চাই উনি আরো কয়েক বছর থাক। তবে দেশে তো ইলেকশন হতেই হবে। এটা একটা স্বাধীন দেশ। দেশের ইলেকশন তো হতেই হবে। তো যাই হোক, আমি আর বড় করব না। ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে। অ্যাম আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমি আপনাদের কাছে সবসময় একটা অনুরোধ করি, যদি সম্ভব হয়, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটা টিপে দিবেন, শেয়ার করবেন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমার ইমেইল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই পাতায় পাবেন। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন। আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস। আমায় আমার ফোন নাম্বার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস। আমার ইমেইল অ্যাড্রেসও দেওয়া আছে। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের পান্না ভাই। আমি আপনাদের সঙ্গে আছি। সবসময় থাকবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমি আপনাদের পান্না ভাই প্রফেসর মোহাম্মদ ইমারত হোসেন পান্না। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের শেখ হাসিনার খপ্পর থেকে বাঁচিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভারতের অন্যান্য যেই দালাল আছে, বিএনপি মনে হচ্ছে এখন ভারতের দালালি করতেছে। আর আল্লাহ আমাদেরকে ভারতের সব দালালদের থেকে বাঁচাবেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন। আল্লাহ আমাদেরকে ভবিষ্যতেও ভালো রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আমিন, আমিন।